আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় শেষ। ইরানের সঙ্গে ৫ মাস ধরে চলা যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের অত্যন্ত নির্ভুল দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বড় অংশ ব্যবহার করে ফেলেছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত ৩টি সূত্র। তাদের মতে এতে ভবিষ্যতে সম্ভাব্য সংঘাত মোকাবেলায় মার্কিন সামরিক প্রস্তুতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এবারে জানাবো হামলার পর লোহিত সাগরে ডুবে গেল ভারতীয় জাহাজ। ইয়েমেনের পশ্চিম উপকূলের কাছে লোহিত সাগরে বিস্ফোরক বোঝায় একটি নৌকার হামলার পর একটি ভারতীয় জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা ১৪ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। এদিকে পালাচ্ছে ইসরায়েলিরা, বিদেশ গিয়ে আর ফিরছে না অনেকেই। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলিদের মধ্যে দেশত্যাগের প্রবণতা বেড়েই চলেছে। একবার বিদেশ যেতে পারলে আর ফেরার নাম নিচ্ছে না অনেকেই। সম্প্রতি তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক নতুন গবেষণায় উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। জানিয়ে দেব সৌদি আরবের বিমানবন্দরে হামলা। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন ইরান সমর্থিত গোষ্ঠীটি। এবং সর্বশেষ জানাবো জেরুজালেম ইস্যুতে বৈঠকে বসছে শক্তিশালী ১৫ মুসলিম দেশ। জেরুজালেমের মর্যাদা, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এগিয়ে নেওয়ার প্রচেষ্টা নিয়ে বৈঠকে বসছে ১৫ মুসলিম দেশ। বুধবার জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানো। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় বৈঠকের আয়োজন করেছে জর্ডানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। জানাবো দিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্স এক্সক্লুসিভের প্রতিবেদন, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় শেষ। ইরানের সঙ্গে ৫ মাস ধরে চলা যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের অত্যন্ত নির্ভুল দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বড় অংশ ব্যবহার করে ফেলেছে, এমনটাই দাবি করেছে বিষয়টি সম্পর্কে অবগত ৩টি সূত্র। তাদের মতে এতে ভবিষ্যতে সম্ভাব্য সংঘাত মোকাবেলায় মার্কিন সামরিক প্রস্তুতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক্সক্লুসিভ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সূত্রগুলোর তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে সেনাবাহিনীর ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল। দুটি সূত্রের দাবি এই দুই ধরনের ক্ষেপণাস্ত্রের প্রায় মজুদ পুরোপুরি ব্যবহার করা হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের এসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ কতটা কমে গেছে সে তথ্য আগে প্রকাশ্যে আসেনি। দূর থেকে নিরাপদ অবস্থান থেকে নির্ভুলে হামলা চালানোর সক্ষমতার কারণে এই অস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের সামরিক ভাণ্ডারের গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ATACMS ক্ষেপণাস্ত্র ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যার মাধ্যমে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে PRSM নতুন প্রজন্মের আরও উন্নত ক্ষেপণাস্ত্র, যা ধীরে ধীরে ATACMS এর জায়গায় নিচ্ছে এবং এর পাল্লা আরও বেশি। বিশ্লেষকদের মতে প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম ১০ লাখ মার্কিন ডলারেরও বেশি এবং চীনের সঙ্গে সম্ভাব্য কোনো সংঘাতে এসব অস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে যুক্তরাষ্ট্রের হাতে বর্তমান কতটি ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে সে বিষয়ে কিছু জানানি এ সূত্রগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল। সে সময় তিনি যুদ্ধ স্বল্প সময় শেষ হবে বলে আশা প্রকাশ করেছিলেন, কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিষয়টি জানা ৩টি সূত্রের মতে ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়ায় রাশিয়া এবং চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরোধ ক্ষমতা সীমিত হতে পারে। আরেকটি সূত্র জানিয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর দায়িত্বে থাকা সেন্ট্রাল কমান্ড যুদ্ধ শুরুর আগে তাদের হাতে থাকা প্রায় সব স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেললেও বিশ্বের অন্যান্য স্থানে থাকা মার্কিন সামরিক মজুদ থেকে নতুন সরবরাহ পেয়েছে। বিষয়টি সংবেদনশীলতার কারণে সব সূত্রই নাম প্রকাশ না করবার শর্তে রয়টার্সের সঙ্গে কথা বলেছেন। মজুদ সংক্রান্ত তথ্যের বিষয়ে মন্তব্য চাইলে হোয়াইট হাউস ট্রাম্পের একটি বিবৃতি প্রকাশ করে। এতে তিনি বলেন, বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় আমাদের কাছে অনেক বেশি গোলাবারুদ রয়েছে এবং প্রয়োজনের তুলনায় অনেক বেশি। ট্রাম্প আরও বলেন, আমাদের প্রতিরক্ষা শিল্প এখন ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় গোলাবারুদ উৎপাদন করছে। একই সঙ্গে কারখানা উৎপাদন সক্ষমতা রেকর্ড হারে বাড়ানো হচ্ছে।
বিশ্লেষকেরা একমত যে আর্টিলারি সেল এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের উৎপাদন বর্তমানে রেকর্ড পর্যায়ে রয়েছে, তবে তাদের সতর্কবার্তা দীর্ঘস্থায়ী যুদ্ধ চালানোর জন্য এই উৎপাদন যথেষ্ট নাও হতে পারে। হামলার পর লোহিত সাগরে ডুবে গেল ভারতীয় জাহাজ। ইয়েমেনের পশ্চিম উপকূলের কাছে লোহিত সাগরে বিস্ফোরক বোঝাই একটি নৌকার হামলার পর একটি ভারতীয় জাহাজ ডুবে গেছে, তবে জাহাজে থাকা ১৪ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। ইয়েমেন সরকারের সমর্থিত ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের মঙ্গলবার জানিয়েছে, ফাইজে নুরে আলিয়া নামের জাহাজটি আল হুদেইদার দক্ষিণে প্রায় ১৩ নটিক্যাল মাইল দূরে চলাচলের সময় হামলার শিকার হয়। এতে জাহাজটি ডুবে যায়, খবর আনাদোলু এজেন্সির। তবে হামলার পেছনে কারা জড়িত সে বিষয়ে কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ। ঘটনার দায়ও তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি। প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের নৌবাহিনী এবং কোস্টগার্ড যৌথ উদ্ধার অভিযান চালিয়ে জাহাজে থাকা ১৪ জন নাবিককে নিরাপদে উদ্ধার করে। তাদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনি নাগরিক। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার হওয়া নাবিকদের নিরাপদ স্থানে নিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জাহাজটিকে ভারতীয় বলে উল্লেখ করলেও এটি কোন দেশের পতাকাবাহী তা বোঝা যাচ্ছিল না, কারণ এটিতে কোনো দেশের পতাকা ছিল না বা এটির মালিকানা কার সে বিষয়ে বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন গত মাস থেকে লোহিত সাগর এবং বাবেল মান্দব প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা আবারও বেড়েছে। গত ২০ জুলাই হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে তথাকথিত নৌ অবরোধ ঘোষণা করে। এর জবাবে সৌদি আরব তাদের জাহাজের নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো হুমকির কঠোর জবাব দেবার হুঁশিয়ারি দেয়। বাবাল মান্দেব প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগর এবং আরব সাগরের সঙ্গে সংযুক্তকারী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ। ইয়েমেনের আল হুদেইদা শহর এবং যা বর্তমানে হুদিদের নিয়ন্ত্রণে রয়েছে এই কৌশলগত নৌপথের কাছে অবস্থিত। দিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। ৫ই অগাস্ট নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে ভারতের সম্পৃক্ততা রয়েছে কিনা এ প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে ভারত সরকারের কোনো ভূমিকা নেই। তিনি বলেন, আপনি যে অনুষ্ঠানের কথা উল্লেখ করেছেন সেটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান আয়োজন করেছে। এ আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ওই অনুষ্ঠানে যেসব মতামত প্রকাশ করা হতে পারে সেগুলোরও সরকার কোনো অনুমোদন বা সমর্থন দেয় না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের সংগঠন ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ায় আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনার ভাষণ দেবার পরিকল্পনা নিয়ে বাংলাদেশের যে উদ্বেগ রয়েছে সেই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো ভূমিকা নেই। গত বছর ঢাকা ছাড়ার পর থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনা সেখানে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে ভাষণ দেবেন এমন খবর প্রকাশের পর ভারতের কাছে নিজেদের গভীর উদ্বেগের কথা জানিয়েছে বাংলাদেশ। ঢাকা বলছে, এ ধরনের আয়োজন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক ইতিবাচক গতিধারা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পালাচ্ছে ইসরায়েলিরা, বিদেশ গিয়ে ফিরছে না অনেকেই। সম্প্রতি বছরগুলোতে ইসরায়েলিদের মধ্যে দেশত্যাগের প্রবণতা বেড়েই চলেছে। একবার বিদেশে যেতে পারলে আর দেশে ফেরার নাম নিচ্ছে না অনেকেই। সম্প্রতি তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক নতুন গবেষণায় উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের তথ্য বলছে, প্রতিবছর গড়ে প্রায় ৫০,০০০ ইসরায়েলি ১২ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের বাইরে থাকেন। প্রতিবছর গড়ে প্রায় ৫০,০০০ ইসরায়েলি ১২ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের বাইরে ছিলেন। ৩ বছর ধরেই দেখা যাচ্ছে ঠিক একই চিত্র। ২০২৩ এবং ২০২৪ সালে গড়ে প্রায় ৪৯,০০০ ইসরায়েলি ১ বছরেরও বেশি সময় বিদেশে থাকার প্রবণতা দেখা গেছে। ২০২৫ সালেও অব্যাহত ছিল এই ধারা। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক সংঘাত এবং রাজনৈতিক উত্তেজনায় রেকর্ড হারে দেশত্যাগের প্রবণতা বেড়েছে ইসরায়েলিদের মধ্যে। এদিকে ২০২৫ সালে সর্বোচ্চ ৯০,৯২২ ইসরায়েলি টানা ৩ মাসেরও বেশি ইসরায়েলের বাইরে অবস্থান করেছে। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৯১,৪৯৯ জন। ২০২৩ সালে ছিল ৮৬,৫০৯ জন। সামগ্রিকভাবে দেখা যায় এই ৩ বছরে মোট ২,৬৮,৫০৯ জন ইসরায়েলি ৩ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের বাইরে ছিলেন, তুলনামূলকভাবে যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি।